আপনি কি কখনো এমন কোনো অসুস্থতার কথা শুনেছেন যা বড় বড় ডাক্তাররাও ধরতে পারেন না? কিংবা এমন কোনো জাদুটোনা যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়? আজকের এই কাহিনীটি শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য। এই অবিশ্বাস্য এবং রহস্যময় কাহিনীটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা এবং প্রিয় রাহিব ভাই। তিনি প্রায়ই আমাদের সাথে তার জীবনের নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেন। আজকের এই ঘটনাটি রাহিব ভাই তার এক কাছের বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত এটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি সত্য ঘটনা। সত্যি বলতে, আমি এ পর্যন্ত আপনাদের সাথে যতগুলো কালো জাদুর গল্প শেয়ার করেছি তার মধ্যে এটি সবচেয়ে আলাদা এবং সবথেকে বেশি ভয়ঙ্কর বলে আমার মনে হয়েছে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি আরও এমন ঘটনা শুনতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আমি গল্পটি ঠিক সেভাবেই আপনাদের শোনাব যেভাবে রাহিব ভাই তার বন্ধুর মুখ থেকে শুনেছিলেন। আপনারা খুব মন দিয়ে শুনতে থাকুন। রাহিব ভাইয়ের সেই বন্ধু হঠাৎ করেই শুনতে পান যে তাদের বাড়ির পাশের এক চাচা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এই চাচার পরিবার আসলে গ্রামে খুব একটা স্থায়ীভাবে থাকতেন না। তাদের ব্যবসা দেশের বাইরে এবং শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার কারণে তাদের জীবনটা ছিল গ্রাম আর শহর মিলিয়ে। তবে গ্রামের বাড়িতে ওনার বড় ছেলে আর উনি ছাড়া পরিবারের অন্য সদস্যরা তেমন একটা আসতেন না। ওনার বড় ছেলে, যিনি মাঝে মধ্যে গ্রামে আসতেন, তিনি রাহিব ভাইয়ের বন্ধুর চেয়ে বছর দুয়েকের বড় ছিলেন। বয়সে কিছুটা বড় হলেও তাদের মধ্যে ছিল একদম বন্ধুর মতো সম্পর্ক। চাচাতো ভাই বা পাড়াতো ভাই যাই হোক না কেন, তাদের মধ্যে বোঝাপড়াটা ছিল চমৎকার। বড় ছেলেটি যখনই গ্রামে আসতেন তখনই রাহিব ভাইয়ের বন্ধুর সাথে তার খুব মেলামেশা হতো এবং তারা অনেকটা সময় একসাথেই কাটাতেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। ওই চাচার অসুস্থতার খবর যখন রাহিব ভাইয়ের বন্ধু পান, তখন চাচা প্রায় ৫-৬ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। এই অসুস্থ অবস্থায় তিনি তার ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তার ছেলের নাম ছিল পাবেল। কিন্তু বিপত্তিটা ঘটল গ্রামে আসা ঠিক পরে। চাচার শারীরিক অবস্থা হুট করে অনেক বেশি খারাপ হয়ে যায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তিনি বিছানা থেকে ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল। কিন্তু এর চেয়েও বড় রহস্য সামনে অপেক্ষা করছিল, যা শুনলে আপনি চমকে উঠবেন। পাবেল ভাইয়ের মা আর বোনেরা যখন এই খবর পেলেন, তারা তড়িঘড়ি করে শহর থেকে গ্রামে চলে আসলেন। তারা সবাই মিলে পাবেল ভাইয়ের বাবাকে জোর করে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চাচা সরাসরি ডাক্তার দেখাতে মানা করে দিলেন। তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে তিনি কোনো চিকিৎসা নেবেন না। তার দাবি ছিল কোনো ডাক্তার নাকি তার এই রোগ সারাতে পারবেন না। তিনি বারবার বলছিলেন যে তার সময় ফুরিয়ে এসেছে এবং তিনি আর খুব বেশি দিন বাঁচবেন না। যখন একজন মানুষ সুস্থ অবস্থায় হঠাৎ করে এমন আবোলতাবোল কথা বলা শুরু করেন, তখন পরিবারের সবার মধ্যে একটা আতঙ্ক আর অস্থিরতা তৈরি হয়। ওনাদের যথেষ্ট টাকা পয়সা ছিল, তাই চিকিৎসার কোনো অভাব হওয়ার কথা ছিল না। তারা চেয়েছিলেন তাকে শহরের সেরা ডাক্তার দেখাতে, এমনকি প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যেতেও তারা প্রস্তুত ছিলেন। ইতোমধ্যে শহরের বেশ কয়েকজন নামকরা ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে কোনো ডাক্তারই তার আসল রোগটা ধরতে পারছিলেন না। ডাক্তাররা যেসব ওষুধ দিচ্ছিলেন সেগুলো চাচার শরীরে কোনো কাজই করছিল না। এই পর্যন্ত সবকিছু রাহিব ভাইয়ের বন্ধু তার নিজের মায়ের কাছ থেকে শুনেছিলেন। এখন এই গল্পের মোড় যেদিকে ঘুরবে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। এবার শুনুন আসল রহস্যের কথা। পরিবারের সদস্যরা বলছিলেন যে চাচা নাকি সারাক্ষণ অনুভব করতেন তার শরীরের ভেতর কেউ যেন ধারালো সূচ বা সুই ঢুকিয়ে দিচ্ছে। এক একজন এক এক নামে ডাকলেও যন্ত্রণাটা ছিল একই। তিনি প্রচণ্ড ব্যথায় চিৎকার করতেন আর বলতেন যে তার মাংসের ভেতর কেউ পিন ফুটিয়ে দিচ্ছে। যখন কোনো রোগের এমন অদ্ভুত উপসর্গ দেখা দেয়, তখন আসলে কারো কাছেই কোনো সমাধান থাকে না। বাড়ির সবাই দিশেহারা হয়ে পড়েছিলেন, কোনো কুল কিনারা পাচ্ছিলেন না যে এখন কি করা উচিত। সেই রাতে রাহিব ভাইয়ের বন্ধু তার মায়ের কাছে শোনেন
যে পাবেল ভাইয়ের বাবাকে অনেক জোরাজুরি করার পরেও শহরে নেওয়া সম্ভব হয়নি। তিনি জেদ ধরে গ্রামের বাড়িতেই থেকে যান। সেই গভীর রাতে হঠাৎ করে রায়হানদের, রাহিব ভাইয়ের বন্ধুর নাম রায়হান, দরজায় কেউ একজন সজোরে টোকা দেয়। টোকা দেওয়ার শব্দে রায়হানের ঘুম ভেঙে যায় এবং তিনি সজাগ হয়ে ওঠেন। রায়হান নিজে না গিয়ে তার আব্বু গিয়ে দরজা খোলেন। দরজা খোলার পর দেখা গেল বাইরে পাবেল ভাই দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। পাবেল ভাই রায়হানকে ডাকছিলেন তার সাথে কোথাও যাওয়ার জন্য। রায়হান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, পাবেল ভাই, এত রাতে আমাদের কোথায় যেতে হবে? তখন পাবেল ভাই খুব নিচু স্বরে একজনের নাম বললেন এবং জানালেন যে তাকে অমুক এক মহিলার কাছে যেতে হবে। তিনি আরও বললেন যে এই রাতের বেলাতেই যেভাবেই হোক তাকে সেই মহিলার কাছে পৌঁছাতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যা রায়হানকে অবাক করে দিয়েছিল। ওই মহিলার নাম শোনার পর রায়হান নিজেও তাকে চিনতে পারলেন। তাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে এক নির্জন এলাকায় ওই মহিলা বসবাস করতেন। এলাকায় সবাই জানত যে ওই মহিলা একজন সাধক বা তান্ত্রিক ঘরানার মানুষ। তিনি তন্ত্রমন্ত্র বা এই জাতীয় কাজ করতেন। যখন রায়হানের পরিবারের সবাই শুনল যে পাবেল ভাই এত রাতে রায়হানকে নিয়ে সেই তান্ত্রিক মহিলার কাছে যেতে চাচ্ছেন, তখন তারা সবাই বেশ অবাক হলেন। রায়হানের আব্বু বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, এত রাতে ওই মহিলার কাছে গিয়ে কি কাজ? তোমরা চাইলে তো কাল সকালেও যেতে পারো। আর এত রাতে কি তিনি জেগে থাকবেন? পাবেল ভাই শুরুতে বিস্তারিত কিছু বলতে চাচ্ছিলেন না। তিনি শুধু বারবার বলছিলেন যে তার খুব জরুরি একটা কাজ আছে এবং ওই মহিলাকে তার এখনই খুব দরকার। রায়হানের আব্বু বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এত রাতে যাওয়াটা ঠিক হবে কিনা এবং সেই মহিলার সাথে তাদের আসলে কি কাজ থাকতে পারে। কিন্তু পাবেল ভাইয়ের জেদের কাছে সবাই যেন হার মানতে বাধ্য হচ্ছিলেন। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। কেন মাঝরাতে সেই রহস্যময় মহিলার কাছে যাওয়ার জন্য তারা এতটা মরিয়া হয়ে উঠেছিল? আসলে গ্রামের সাধারণ মানুষ তাকে খুব একটা ভালো চোখে দেখত না, কারণ তিনি তন্ত্রমন্ত্র আর বিচিত্র সব সাধনা নিয়ে ব্যস্ত থাকতেন। আর সাধারণ মানুষ এসব অন্ধকার বিষয়কে সবসময় একটু ভয়ের চোখেই দেখে থাকে। তারা সরাসরি মানা করে দিয়েছিল, ওই মহিলা তো খুব একটা সুবিধের না, তোমরা এত গভীর রাতে সেখানে কেন যাচ্ছ? তখন পাবেল ভাই রায়হান ভাইয়ের পরিবারের কাছে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে খুলে বললেন। তিনি জানালেন যে তার বাবার শারীরিক অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। সারা রাত তিনি এক ফোঁটা ঘুমাতে পারছেন না। তার মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ তাকে জোরে জোরে খামচি দিচ্ছে বা চিমটি কাটছে। যন্ত্রণায় তিনি চিৎকার করছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। কোনো কিছু দিয়েই তাকে শান্ত করা যাচ্ছিল না। যদি আপনারা এই রোমহর্ষক ঘটনাটি উপভোগ করে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। পাবেল ভাই আরও বললেন, তার এক ফুফু পরামর্শ দিয়েছেন যে এই অবস্থায় কোনো সাধারণ ডাক্তারি ওষুধ বা চিকিৎসা মোটেও কোনো কাজে আসবে না। একমাত্র সেই তান্ত্রিক মহিলাই হয়তো কোনো অতি প্রাকৃত সাহায্য বা সমাধান দিতে পারবেন। এই করুণ আর ভয়ার্ত কথা শোনার পর রায়হান ভাইয়ের বাবার আর বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তিনি রায়হানকে পাবেল ভাইয়ের সাথে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। পাবেল ভাই সাথে করে একটা বাইক নিয়ে এসেছিলেন এবং তারা দুজন সেই মহিলার বাড়ির উদ্দেশ্যে দ্রুত রওনা হলেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। বাইকের পেছনে বসে রায়হান ভাইয়ের বুক কিন্তু ভয়ে রীতিমতো ঢিপ ঢিপ করছিল। হঠাৎ করে এসব অদ্ভুত ভুতুড়ে কথা শুনে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সামনে তাদের সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে তা ভেবেই তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন। তারা প্রথমে মেইন রোড দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আসল রহস্য তো শুরু হলো যখন তারা গ্রামের ভেতরের সরু কাঁচা রাস্তায় ঢুকলেন। এখন শুনুন সেই হাড় হিম করা মুহূর্তের কথা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গ্রামের সেই ভেতরের রাস্তাটা ছিল একদম নির্জন, অন্ধকার আর শুনশান। রাস্তার দুই পাশে ছিল বিশাল এক বিল বা জলাভূমি, যেখান দিয়ে যাওয়ার সময় দিনের বেলাতেও সাধারণ মানুষের গা ছমছম করে। সেই অন্ধকার
আর গভীর নীরবতার বুক চিরে তারা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। পাবেল ভাই যেহেতু গ্রামে খুব একটা থাকতেন না, তাই রায়হান ভাই তাকে গলি আর রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। একটা সময় তারা সেই কুখ্যাত মহিলার বাড়ির সামনে এসে পৌঁছালেন। চারপাশটা এতটাই নিস্তব্ধ ছিল যে সেখানে নিজেদের নিঃশ্বাসের শব্দও খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু এখানেও এক অদ্ভুত ঘটনা ঘটল যখন তারা সেই জরাজীর্ণ দরজায় টোকা দিলেন। ভেতর থেকে সেই মহিলার কর্কশ আর তীক্ষ্ণ এক চিৎকার ভেসে আসলো। কে কে আসলো এই অসময়ে? পাবেল ভাই আর রায়হান ভাই বাইরে থেকে একটু নিচু স্বরে উত্তর দিলেন, আমরা এসেছি। মহিলা দরজা খোলার পর যখন তারা নিজেদের পরিচয় দিলেন, তখন তিনি তাদের চিনতে পারলেন। একই গ্রামের মানুষ হওয়ার কারণে একে অপরকে চেনাটা খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু মহিলার চোখে মুখেও যেন একটা রহস্যময় বিস্ময় খেলা করছিল। তিনি অবাক হয়ে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এত গভীর রাতে হঠাৎ কি মনে করে আসলা বাবা? কোনো বড় বিপদ হয়েছে কি? এই একটা প্রশ্নই যেন রাতের সেই জমাটবদ্ধ নীরবতাকে আরও বেশি রহস্যময় আর ভীতিজনক করে তুলল। এই পর্যন্ত শুনে আপনাদের কি মনে হচ্ছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান। আসলে কোনো বিপদ হয়েছে কিনা সেটা জানতে চাইলে পাবেল ভাই বলতে শুরু করলেন এক হাড় কাঁপানো ঘটনার কথা। গত সপ্তাহে এক রাতে খাবার খাওয়ার পর হঠাৎ করেই তার বাবা প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন। তিনি বারবার বলছিলেন তার সারা শরীরে কে যেন অসংখ্য সূঁচ ফুটিয়ে দিচ্ছে, কেউ যেন ধারালো কিছু দিয়ে তাকে বিঁধছে। ব্যথায় তিনি একদম কুঁকড়ে যাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন বাড়ির সবাই তার গায়ের কাপড় খুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন, সেখানে সূচের কোনো চিহ্নই ছিল না। এমনকি চামড়ার উপর কোনো দাগ বা লালচে ভাবও খুঁজে পাওয়া গেল না। প্রথমে পাবেল ভাইয়ের পরিবার ভেবেছিল হয়তো এটা কোনো মারাত্মক অ্যালার্জি, তাই তারা দেরি না করে তাকে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ডাক্তার পরীক্ষা করে পুরোপুরি অবাক হয়ে বললেন, এটা মোটেও অ্যালার্জি নয়। কারণ অ্যালার্জি হলে শরীরে নির্দিষ্ট কিছু লক্ষণ বা সিমটম থাকে, যা তার বাবার শরীরে একদমই ছিল না। ডাক্তার তখন এটাকে মানসিক চাপ বা টেনশন ভেবে একটা কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেন, যাতে তিনি চিৎকার না করে শান্তভাবে ঘুমাতে পারেন। তিনি পরিবারের সবাইকে পরামর্শ দিলেন যেন তাকে একদমই কোনো টেনশন না দেওয়া হয় এবং খুব যত্ন করে রাখা হয়। সেই সাথে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বলেন। কিন্তু আসল রহস্য তো তখনও শুরুই হয়নি। পরের দিন সকালে যখন তার বাবা ঘুম থেকে উঠলেন, দেখা গেল তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। তিনি ঠিকমতো খেতে পারছিলেন না, এমনকি বিছানা থেকে উঠে দাঁড়াতেও তার অনেক কষ্ট হচ্ছিল। তবে সকালে ঘুম থেকে ওঠার পর তিনি আর সূচ ফোটানোর কথা বলেননি, কিন্তু তার শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপ হতে থাকে। তিনি কথা বলতে গিয়ে তোতলাচ্ছিলেন, তার কথাগুলো মুখেই আটকে যাচ্ছিল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যা শুনলে আপনি চমকে যাবেন। সুস্থ সবল একজন মানুষ এক রাতের মধ্যে এতটা ভেঙে পড়লেন কিভাবে? এটা কি আসলেই কোনো মানসিক রোগ হতে পারে? পরিবারের সবাই যখন তাকে ডাক্তারের পরামর্শ মতো মানসিক সমস্যার কথা বললেন, তিনি ভীষণ রেগে গেলেন। তিনি রেগে গিয়ে বললেন, তোরা কি আমাকে পাগল ভাবছিস? বিশ্বাস না হলে আমাকে যা খুশি প্রশ্ন কর, দেখ আমি ঠিকঠাক উত্তর দিতে পারি কিনা। এরপর পরিবারের লোকজন তাকে পরীক্ষা করার জন্য বেশ কিছু কঠিন আর জটিল বিষয় নিয়ে প্রশ্ন করলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তিনি প্রতিটা প্রশ্নের একদম সঠিক আর স্বাভাবিক উত্তর দিলেন। তার বুদ্ধিতে কোনো ঘাটতি ছিল না। সবাই তখন নিশ্চিত হলেন যে এটা কোনো মানসিক সমস্যা নয়। তাহলে প্রশ্ন জাগে, তার শরীরে এমন কি হচ্ছে যার কোনো বাহ্যিক লক্ষণ নেই? তারা সবাই খুব চিন্তায় পড়ে গেলেন যে আসলে সমস্যাটা ঠিক কোথায়। এখন এই রহস্যটা আরও গভীর হতে শুরু করল। দিন পেরিয়ে যখন আবার রাত হলো, ঠিক তখনই শুরু হলো সেই একই বিভীষিকা। তার বাবা আবার সেই একই অসহ্য ব্যথায় চিৎকার করতে লাগলেন। তিনি অনুভব করছিলেন যে কেউ যেন অদৃশ্যভাবে তার সারা শরীরে সূঁচ দিয়ে অনবরত খোঁচা দিচ্ছে আর গোতা দিচ্ছে। পুরো বাড়িতে
এক ভয়াবহ আর আতঙ্কের পরিবেশ তৈরি হলো। কোনো উপায় না দেখে পরদিন সকালে তারা তাকে জোর করেই সেই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন। কিন্তু সেই অভিজ্ঞ ডাক্তারও তাকে পরীক্ষা করে পুরোপুরি থমকে গেলেন। তিনি কোনো রোগী শনাক্ত করতে পারলেন না। একজন স্পেশালিস্ট ডাক্তারও যখন কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, তখন বুঝতে হবে বিষয়টা আসলে সাধারণ কোনো অসুখ নয়। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? কিন্তু আসল রহস্যটা কি জানেন? দিন যত যাচ্ছিল, পরিস্থিতি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। একদিন 2 দিন করে সময় পার হচ্ছে, আর প্রতিটা রাত এলেই লোকটার অবস্থা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। উনার মনে হচ্ছিল কেউ যেন হাজার হাজার সুই উনার শরীরে বিধিয়ে দিচ্ছে। যন্ত্রণায় পাগল হয়ে তিনি চিৎকার শুরু করতেন। বুক ফাটা আর্তনাদে পুরো বাড়ি মাথায় তুলতেন। বাসার সবাই দোয়া কালাম পরে ফোঁ দিচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এভাবেই টানা 5টা দিন কাটল। ওনার শরীর দিন দিন ভীষণভাবে ভেঙে পড়ছিল। কিন্তু ঠিক 5 দিন পর হঠাৎ করে সব যন্ত্রণা যেন জাদুর মতো উধাও হয়ে গেল। তিনি একদম স্বাভাবিক বোধ করতে শুরু করলেন। একটু সুস্থ হতেই তিনি বায়না ধরলেন যে গ্রামে যাবেন। শেষমেশ পাবেলকে নিয়ে তিনি গ্রামেই চলে এলেন। সেখানে ব্যবসায়িক কাজে অনেক পরিচিত লোকজন ওনার সাথে দেখা করতে এলো। দিনের বেলাটা সবার সাথে কথা বলে বেশ ভালোই কাটল। এখনই আসল মোড়টা শুরু হবে। রাত বাড়ার সাথে সাথে পাবেল ভাইয়ের বাবার নতুন এক উপসর্গ দেখা দিল। আগে ছিল সুই ফোটানো জ্বালা, আর এবার ওনার মনে হতে লাগল কেউ যেন ওনার সারা শরীরে ধারালো নখ দিয়ে খামচি দিচ্ছে। কেউ যেন চিমটি কেটে মাংস তুলে নিচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে একটা সময় তিনি অঝরে রক্ত বমি করতে শুরু করলেন। গ্রামের বাড়ির সেই নিঝুম রাতে সবাই তখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়ল। এখন তারা আসলে কি করবেন? বাসার বাকি মানুষজন তো গ্রামেরই ছিল, তাই তারা শহরের সব ব্যাপার খুব একটা বুঝত না। তবে সেই রাতে ওনার বাবার সাথে যা ঘটল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। শহর থেকে শুধু পাবেল ভাই আর ওনার বাবা সেখানে গিয়েছিলেন। পাবেল ভাই সাথে করে কিছু জরুরি ওষুধ নিয়ে গিয়েছিলেন। পরিস্থিতি খারাপ দেখে উনি তাড়াতাড়ি সেগুলো ওনার বাবাকে খাওয়ালেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো ওষুধই কাজ করছিল না। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। সারাটা রাত ওনার বাবা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার আর ছটফট করতে থাকলেন। সকাল হওয়ার পর সবাই যখন জেদ ধরল যে উনাকে শহরে নিয়ে গিয়ে বড় কোনো হাসপাতালে ভর্তি করা হবে, তখন উনি সরাসরি না করে দিলেন। উনি বারবার বলতে লাগলেন যে উনার সময় ফুরিয়ে এসেছে, উনি আর বাঁচবেন না। উনার কথাগুলো শুনে সবার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। উনি বলছিলেন কেউ যেন অদৃশ্য হাতে উনার গলা টিপে ধরছে, আর উনার চারপাশ দিয়ে কারা যেন ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। এমনকি উনার পেটের ভেতর কেউ যেন খুব জোরে জোরে চাপ দিচ্ছে। উনাকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করলেই উনি সাথে সাথে সেটা বমি করে দিচ্ছিলেন, আর সেই বমির সাথে বের হয়ে আসছিল টাটকা লাল রক্ত। ব্যথায় কুকড়ে গিয়ে উনি যখন হাউমাউ করে কাঁদছিলেন, তখন বাড়ির কারোরই আর কিছু করার ছিল না। কিন্তু আসল ভয়ের কারণটা তো এখনো বাকি, যেটা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। পরদিন সকালে গ্রামের ডাক্তার আসলেন, কিন্তু উনিও কোনো কুলকিনারা করতে পারলেন না। গ্রামের মানুষজন যখন উনাকে দেখতে আসছিল, তখন উনি অদ্ভুত সব কথা বলতে শুরু করেন। উনি বললেন উনাকে নাকি আজ রাতেই মেরে ফেলা হবে। কারা যেন উনাকে শেষ করে দেওয়ার জন্য বাড়ির চারপাশে অত পেতে বসে আছে। শুধু তাই না, উনি বাড়ির একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়ে বললেন উনাকে যেন ঠিক ওখানেই কবর দেওয়া হয়। উনার পেটের ব্যথাটা যেন প্রতি মুহূর্তে বাড়ছিল, আর উনি যন্ত্রণায় চিৎকার করছিলেন। এই অবস্থা দেখে পাবেল ভাইয়ের ফুফু আর স্থির থাকতে পারলেন না। উনি বললেন, অনেক ডাক্তার কবিরাজ তো দেখালে বাবা, এবার একটু অন্যভাবে চেষ্টা করে দেখো। আমার ভাইটাকে বাঁচানোর জন্য কোনো তান্ত্রিকের সাহায্য নেওয়া যায় কিনা দেখো। ফুফুর কথা শুনেই পাবেল ভাই আর রায়হান ভাই সেই তান্ত্রিক মহিলার কাছে ছুটে যান। এতক্ষণ ধরে উনারা আসলে সেই মহিলাকেই এইসব ঘটনা খুলে বলছিলেন। সব শোনার পর
সেই তান্ত্রিক মহিলা গম্ভীর হয়ে বললেন, দেখো, আমি সাধারণত এত রাতে এসব ঝামেলার কাজ করি না, কিন্তু তোমাদের বিপদ অনেক বড় আর তোমরা আমার পরিচিত, তাই আমি চেষ্টা করে দেখব। এই বলে উনি উনাদের দুজনকে একটা ঘরে বসিয়ে রেখে নিজে অন্য একটা অন্ধকার ঘরে ঢুকে গেলেন। প্রায় দীর্ঘ ৩০ মিনিট পার হয়ে গেল, কিন্তু উনার কোনো দেখা নেই। ওই সময়টা পাবেল ভাই আর রায়হান ভাইয়ের কাছে মনে হচ্ছিল যেন অনন্তকাল। প্রতিটা সেকেন্ড তারা প্রচণ্ড উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে কাটাতে থাকলেন। অবশেষে মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন এবং যা বললেন তা শুনে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মহিলা বললেন, তোমার আব্বুর ওপর খুব ভয়ানক কালো জাদু করা হয়েছে। একটা নয়, বরং ২ ধরনের কালো জাদু উনার ওপর করা হয়েছে। একটা হলো সরাসরি মরণ বাণ, আর অন্যটা হলো জিন চালান দিয়ে উনাকে ধীরে ধীরে দুর্বল করে অসহ্য যন্ত্রণা দেওয়ার জাদু। এখন এই জাদুর পেছনে আসল রহস্যটা ঠিক কী ছিল, সেটা শুনলে আপনিও অবাক হবেন। পাবেল ভাই সাথে সাথেই জানতে চাইলেন যে এই জঘন্য কাজটা আসলে কে করেছে। কিন্তু সেই তান্ত্রিক মহিলা সরাসরি কোনো নাম বললেন না, বরং তিনি ব্যাখ্যা দিলেন যে কিভাবে এই জাদুটা করা হয়েছিল। তিনি বললেন, উনাকে প্রথমে যে জাদুটা করা হয়েছিল সেটার উদ্দেশ্য ছিল উনার শরীরকে একদম পঙ্গু করে দেওয়া, যাতে উনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন, আর উনার শরীরের জীবনী শক্তিটুকু যেন ধীরে ধীরে শেষ হয়ে যায়। ওই সময় জিনরা অদৃশ্যভাবে উনার শরীরের ভেতর নখ আর সুই ফুটিয়ে দিত, যার কারণে উনি ওরকম তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করতেন। আর ঠিক ৭ দিনের মাথায়, অর্থাৎ একটি বেজোড় দিনে, জাদুর মধ্যে বড় একটা পরিবর্তন আনা হয়। এবার যে জিনগুলোকে পাঠানো হয় সেগুলোকে বলা হয় দাস জিন। এই জিনগুলো খুবই ভয়ানক হয় এবং এরা অন্য শক্তিশালী জিনদের আদেশে মানুষের চরম ক্ষতি করে থাকে। এদের কাজই হল যার উপর জাদু করা হয়েছে তার শরীরের ভেতরে ঢুকে অনবরত খামচি দিতে থাকা। পাবেল ভাইয়ের বাবা ঠিক এটাই অনুভব করছিলেন, যে কেউ যেন ওনার শরীরের ভেতর থেকে মাংস খুবলে নিচ্ছে। উনি ওনার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলছিলেন। মহিলা এইটুকু বলে একটু থামলেন। পাবেল ভাই তখন পাগলের মতো জিজ্ঞেস করলেন, এখন আমাদের কি করার আছে? কিভাবে বাবাকে বাঁচাবো? আপনাদের কি মনে হয় পাবেল ভাই উনার বাবাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন? কমেন্টে আমাদের জানান। মহিলা তখন বললেন, আমি সাধারণ কালো জাদু কাটতে পারবো, কিন্তু এই মরণ বাণ কাটানো অনেক কঠিন আর সময়ের ব্যাপার। তবে তোমরা চাইলে আমি একটা বুদ্ধি দিতে পারি, যা আজ রাতের মধ্যেই করতে হবে। কারণ দ্বিতীয় যে মরণবাণটা মারা হয়েছে সেটার মেয়াদ মাত্র ৭ দিন। আর এর মানে এই নয় যে তিনি ৭ দিন পরেই মারা যাবেন, বরং এই ৭ দিনের মধ্যে যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারে। পাবেল ভাই তখন অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, আমাদের এখন কি করতে হবে বলুন? মহিলা বললেন, অমুক মাদ্রাসার একজন প্রিন্সিপাল আছেন, যিনি খুবই পরহেজগার এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী একজন মানুষ। তোমরা এখনই সরাসরি ওনার কাছে চলে যাও। ওনাকে সামনে পেলেই বলবে এই ডাবগুলো একটু ফুঁ দিয়ে বা ঝেড়ে দিতে। উনি দেখলেই বুঝে যাবেন তোমরা কেন এসেছো। ওনাকে খুলে কিছু বলতে হবে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখা দিল। এত রাতে তারা ডাব পাবেন কোথায়? কিন্তু এখানেই শেষ নয়, আসল টুইস্ট তো সামনে। মহিলা তখন ঘর থেকে একটা ছেলেকে ডেকে তুললেন এবং বাড়ির সামনের গাছ থেকে 2টো ডাব পেড়ে তাদের হাতে দিলেন। পাবেল ভাই আর রায়হান ভাই আর এক মুহূর্ত দেরি না করে বাইক নিয়ে সরাসরি সেই হুজুরের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে পৌঁছে তারা মাদ্রাসার পাশে অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর তারা দেখলেন একটা গাড়ি এসে থামল, আর সেখান থেকে ওই হুজুর নামলেন। মনে হচ্ছিল তিনি কোনো ওয়াজ মাহফিল বা দাওয়াত শেষ করে ফিরছেন। ওনাদেরকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হুজুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এত রাতে এখানে কি করছো? তারা যখন নিজেদের পরিচয় দিলেন, হুজুর আর কোনো কথা না বলে শুধু গম্ভীর মুখে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। পাবেল ভাই আর রায়হান ভাই সাথে করে যে ডাবগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো ঝটপট বের করলেন।
ডাবগুলো সামান্য একটু কাটার পর তারা হুজুরকে অনেক অনুরোধ করলেন যাতে তিনি এগুলো একটু ঝেড়ে বা পড়ে দেন। হুজুর তাদের অনুরোধ রাখলেন এবং ডাবগুলো ঝেড়ে দিলেন। এরপর তিনি খুব সাবধান করে দিয়ে বললেন, এগুলো পলিথিনের ভেতর এমনভাবে ভরে নাও যাতে এক ফোঁটা পানিও বাইরে না পড়ে। আর শোনো, তোমরা এখনই এখান থেকে চলে যাও, এক মুহূর্ত আর দেরি করো না। হুজুরকে তারা কিছু টাকা বা হাদিয়া দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সরাসরি না করে দিলেন। তার চেহারায় এক ধরনের তাড়া ছিল, যেন বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। হুজুরের কথা মেনে তারা আর দেরি না করে ডাব দুটো নিয়ে সোজা সেই তান্ত্রিক মহিলার বাড়ির দিকে রওনা হলেন। সেখান থেকে মহিলাকে নিয়ে তারা যখন পাবেল ভাইদের বাড়ির পথে রওনা হলেন, তখন একটা সমস্যা দেখা দিল। বাইকে ৩ জনের বসার জায়গা হচ্ছিল না। পাবেল ভাই বললেন, রায়হান, তুই একটু এখানে অপেক্ষা করো, আমি উনাকে আগে বাসায় নামিয়ে দিয়ে আসি, তারপর তোকে এসে নিয়ে যাব। ভাবুন তো একবার, রাত তখন প্রায় 3:30। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম নীরবতা। রায়হান ভাই একা দাঁড়িয়ে আছেন ওই তান্ত্রিক মহিলার বাড়ির সামনে। ভয়ে তার বুক ঢিপ ঢিপ করছে। মনে হচ্ছে অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে সারাক্ষণ লক্ষ্য করছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, ওই মহিলা কি আসলেই পারবেন ওনার বাবাকে বাঁচাতে? বন্ধুরা, গল্পটা যদি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দিন। প্রায় 20-25 মিনিট পর পাবেল ভাই ফিরে এলেন এবং রায়হান ভাইকে নিয়ে বাড়িতে পৌঁছালেন। বাড়িতে যাওয়ার পর সেই তান্ত্রিক মহিলা দেরি না করে সোজা পাবেল ভাইয়ের বাবার ঘরে চলে গেলেন। তিনি খুব মন দিয়ে লোকটাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। বাড়ির মহিলারা সবাই তখন সেখানে ভিড় করে দাঁড়িয়েছিলেন, কিন্তু মহিলা ঘরে ঢুকেই গম্ভীর গলায় সবাইকে বললেন, আপনারা সবাই এখনই এই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে গিয়ে তসবিহ পড়ুন আর দোয়া দরুদ করতে থাকুন। আমরা ভেতরে কাজ শেষ না করা পর্যন্ত কেউ ভেতরে আসবেন না, আর কোনো ধরনের বিরক্ত করবেন না। এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আসার সময় মহিলা নিজের বাড়ি থেকেই একটা বড় লাউ সাথে নিয়ে এসেছিলেন। এটা নাকি ওনার এই বিশেষ তান্ত্রিক রিচুয়ালের জন্য খুব দরকার ছিল। লাউটা তিনি নিজের ঘর থেকেই বের করে গুছিয়ে নিয়ে এসেছিলেন। এবার শুরু হলো সেই রহস্যময় আর ভয়ঙ্কর রিচুয়াল। ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দেওয়া হলো। ভেতরে তখন মাত্র 4 জন, সেই তান্ত্রিক মহিলা, পাবেল ভাই, রায়হান ভাই আর তাদের পাশের বাড়ির দেখাশোনা করা এক পুরুষ লোক। মহিলা তাদের দিকে তাকিয়ে সাবধান করে দিয়ে বললেন, এখন যাই ঘটুক না কেন, তোমরা একদম ভয় পাবে না। হয়তো অনেক অস্বাভাবিক কিছু তোমাদের চোখে পড়বে, কিন্তু ঘাবড়ে যেও না, কারণ যা কিছু দেখবে সেগুলো তোমাদের বাবার ক্ষতি করতে এসেছে। তোমাদের কিছু করতে পারবে না। এগুলো আসলে দাসী জিন। শক্তিশালী জিনরা এদের বশ করে মানুষের ক্ষতি করার জন্য গোলাম হিসেবে খাটায়। কিন্তু আসল ভয়ঙ্কর দৃশ্যটা তো তখনও বাকি ছিল, যা দেখে তাদের কলিজা শুকিয়ে গিয়েছিল। এতক্ষণ তাদের মনে একটা উৎসাহ থাকলেও মহিলার মুখে এই কথাগুলো শোনার পর পাবেল ভাই আর রায়হান ভাইয়ের ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার দশা হল। কিন্তু এখন আর পেছানোর কোনো পথ নেই, কারণ বাবার জীবন বাঁচাতে হবে। পাবেল ভাইয়ের বাবা তখন বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু ওনার চিৎকার করার মতো শক্তিও আর অবশিষ্ট ছিল না। তিনি এতটাই অসুস্থ আর দুর্বল হয়ে পড়েছিলেন যে চোখ মেলাও ওনার জন্য কঠিন হয়ে পড়েছিল। পাবেল ভাই তখন হুজুরের ছেড়ে দেওয়া সেই ডাবগুলোর মুখ খুললেন। হুজুর যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই ডাবের পানি ওনার বাবাকে খাওয়ানো হলো এবং বাকি পানি সারা শরীরে ছিটিয়ে দেওয়া হলো। পানি খাওয়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই যা ঘটল সেটা দেখার জন্য ঘরের কেউ প্রস্তুত ছিল না। হঠাৎ করে পাবেল ভাইয়ের বাবা উঠে বসলেন এবং কুচকুচে কালো রক্তের মতো বমি করতে শুরু করলেন। আর সেই বমির সাথে ওনার মুখ দিয়ে বের হতে লাগলো দলা দলা মানুষের চুল। ভাবা যায়, জ্যান্ত মানুষের পেট থেকে বমির সাথে এভাবে চুল বেরোচ্ছে। যন্ত্রণায় তিনি চিৎকার করে বলতে লাগলেন যে কেউ একজন তাকে খুব জোরে জোরে খামচি দিচ্ছে। ঘরের ভেতরে এই চিৎকার শুনে বাইরে থাকা পাবেল ভাইয়ের মা আর বোনরা
কান্নাকাটি শুরু করলেন এবং ভয়ে দরজা ধাক্কাতে লাগলেন। কিন্তু সেই তান্ত্রিক মহিলা কড়া গলায় ভেতর থেকে সাবধান করে দিলেন যে কেউ যেন ভেতরে না ঢোকে এবং কাজে ডিস্টার্ব না করে। এখন এই ঘটনাটি কোনো দিকে মোড় নেবে সেটা কি আপনি কল্পনা করতে পারছেন? তিনি বললেন, ওনার ওপর যে মরণবাণ মারা হয়েছিল সেটা আমি কেটে ফেলেছি, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। এবার তাকে কাটতে হবে সেই জিন চালানের কুপ্রভাব যা ওই খারাপ শক্তিগুলো পাঠিয়েছিল। আর সেটা করার জন্য তিনি যা করলেন, উনি সাথে করে এক বিশেষ ধরনের ছাই নিয়ে এসেছিলেন। সেই ছাইগুলো তিনি খুব সাবধানে প্যাবেল ভাইয়ের বাবার সমস্ত শরীরে ছিটাতে শুরু করলেন। ঠিক ওই সময়টাতে তিনি ঘরের মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে বৈদ্যুতিক সব লাইট বন্ধ করে দিলেন। পুরো ঘর তখন মোমবাতির টিমটিমে আলো আর ছায়ায় এক রহস্যময় রূপ নিল। এরপর তিনি মেঝেতে হাত দিয়ে গোল একটা বৃত্ত বা সার্কেল আঁকলেন। সেই বৃত্তের ঠিক মাঝখানে তিনি সাথে করে নিয়ে আসা কচি লাউটা রাখলেন। লাউটার চারপাশে তিনি লাল সুতো দিয়ে কয়েকবার প্যাঁচ দিলেন এবং বিড়বিড় করে কিছু মন্ত্র বা দোয়া পড়তে শুরু করলেন। পড়তে পড়তে তিনি মাঝে মধ্যে লাউটার ওপর ফুঁ দিচ্ছিলেন এবং কিছু বিশেষ পানি প্যাবেল ভাইয়ের বাবার শরীরে ছিটিয়ে দিচ্ছিলেন। ঠিক এই সময়টাতেই প্যাবেল ভাই আর রায়হান ভাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য দৃশ্যটা নিজের চোখে দেখতে পেলেন। ওনারা যা দেখলেন তা দেখার জন্য ওনারা মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা স্পষ্ট দেখতে পেলেন ওনাদের বাবার ঠিক পাশেই দুটো বীভৎস নারী মূর্তি বসে আছে। সেই অবয়বগুলো দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা ভাষায় প্রকাশ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তাদের গায়ের চামড়া যেন ঝুলে পড়েছে, চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। ওনারা দেখলেন সেই অশুভ নারী মূর্তি দুটো অনবরত প্যাবেল ভাইয়ের বাবাকে নখ দিয়ে খোঁচা দিচ্ছে, শরীরে খামচি দিচ্ছে আর নানাভাবে ওনাকে শারীরিক অত্যাচার করছে। এই দৃশ্য দেখে প্যাবেল ভাই আর রায়হান ভাইয়ের কলিজাজা যেন শুকিয়ে গেল। ভয়ে ওনাদের অবস্থা এতটাই খারাপ যে ওনারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইলেন। যাই হোক, পরিস্থিতি যখন চরমে, তখন ওই তান্ত্রিক মহিলাটি অভয় দিয়ে বললেন, তোমরা ভয় পেও না, কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না, শুধু ধৈর্য ধরো। তিনি ওই বিভৎস চেহারার নারী মূর্তিগুলোর দিকে তাকিয়ে কড়া গলায় কিছু একটা পড়তে শুরু করলেন। তিনি যেন এক অদ্ভুত ভাষায় ওই অশুভ শক্তিগুলোর সাথে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু সেই নারী মূর্তিগুলো ছিল একদম বেপরোয়া। তারা যেন উপস্থিতিকে পাত্তাই দিচ্ছিল না। তারা আগের মতোই পাবেল ভাইয়ের বাবার শরীরে নখ বসিয়ে দিচ্ছিল আর উনাকে যন্ত্রণায় ছটফট করাচ্ছিল। একটা পর্যায়ে যখন তারা কোনোভাবেই থামছিল না, তখন ওই মহিলা রাগান্বিত হয়ে তাদের ওপর পবিত্র পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ ধস্তাধস্তি আর অদ্ভুত আওয়াজ করার পর তারা যেন কিছুটা পিছু হটল। এরপর মহিলাটি দাঁড়িয়ে সেই সার্কেলের ভেতর রাখা লাউটা কাটার জন্য হাতে নিলেন। এখনই আসবে আসল চমক, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ। আপনারা যারা আমাদের এই রহস্যময় জগতের নিয়মিত যাত্রী হতে চান, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্ব আপনার মিস না হয়। এবার ফিরে আসি সেই লাউয়ের ঘটনায়। রায়হান ভাই আর পাবেল ভাই দেখলেন যে লাউটা ওনারা একটু আগে কিনে এনেছিলেন সেটা বাইরে থেকে একদম সতেজ আর কচি ছিল, কিন্তু মহিলাটি যখনই ছুরি দিয়ে লাউটা মাঝখান থেকে কাটলেন, দেখা গেল সেটার ভেতরটা কুচকুচে কালো হয়ে আছে। একটা লাউ পচে গেলে যতটা বিভৎস দেখায়, এটা তার চেয়েও কয়েক গুণ বেশি কালো আর দুর্গন্ধযুক্ত। লাউটা কাটার সাথে সাথেই সেই অশুভ নারী মূর্তি দুটো এক নিমেষেই ঘর থেকে উধাও হয়ে গেল। ঘরটা যেন হঠাৎ করেই অনেক হালকা হয়ে গেল। মহিলাটি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। তিনি ঘরে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর সবাই যা দেখল তাতে সবার বুক কেঁপে উঠল। দেখা গেল প্যাবেল ভাইয়ের বাবার সারা শরীরে টাটকা নখের আঁচড় আর রক্তের দাগ। এতদিন ওনার শরীরে সুই ফোটানোর মতো ব্যথা হলেও কোনো দাগ দেখা যাচ্ছিল না।
কিন্তু ওই দাসজিনগুলো যখনই ওনাকে ছেড়ে চলে গেল, সাথে সাথে সমস্ত জখম শরীরের ওপর ভেসে উঠল। ওনার পুরো শরীর যেন একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই অবস্থা দেখে মহিলাটি দেরি না করে তার ঝোলা থেকে এক বোতল সরিষার তেল বের করলেন এবং ওনার শরীরে মাখাতে শুরু করলেন। এর পাশাপাশি তিনি আরও কিছু বিশেষ পানি ওনার ক্ষতস্থানে ছিটিয়ে দিলেন। এরপর তিনি প্যাবেল ভাইয়ের বাবার মাথা থেকে কয়েকটা চুল নিলেন এবং তার সাথে কিছু ছাই আর সরিষা মিশিয়ে সবার সামনেই সেগুলোতে আগুন ধরিয়ে দিলেন। ঘরের ভেতর এভাবে আগুন জ্বলতে দেখে প্যাবেল ভাই কিছুটা বিচলিত হয়ে পড়লেন। তিনি ভয় পাচ্ছিলেন যে বাসার আসবাবপত্রে আগুন লেগে যেতে পারে, কিন্তু মহিলাটি উনাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, চিন্তা করো না বাবা, এই আগুন শুধু অশুভ শক্তিকে পুড়িয়ে শেষ করবে, তোমার বাসার কোনো ক্ষতি হবে না। সত্যিই দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই চুল আর ছাইগুলো পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আগুনের আঁচ আশেপাশে কোথাও লাগল না। এরপর তিনি একটা বিশেষ সুতো প্যাবেল ভাইয়ের বাবার হাতে বেঁধে দিলেন এবং কড়াভাবে বলে দিলেন যে এই সুতো যেন কোনো অবস্থাতেই খোলা না হয়। আর সেই পোড়ানো ছাইগুলো একটা কাপড়ে বেঁধে প্যাবেল ভাইয়ের হাতে দিয়ে বললেন, এগুলো কাল দিনের বেলা কোনো জোড়া কবরের মাঝখানে রেখে আসবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই অশুভ শক্তিগুলো আসলে কারা ছিল? মহিলাটি যখন রুমের দরজা খুলে দিলেন এবং পরিবারের বাকি সদস্যরা ভেতরে আসলেন, তখন বাবার ওই ক্ষতবিক্ষত অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়লেন। মহিলাটি সবাইকে আশ্বস্ত করে বললেন যে বড় বিপদ কেটে গেছে, এখন শুধু ডাক্তারি চিকিৎসা করালে এই শারীরিক ক্ষতগুলো শুকিয়ে যাবে। তিনি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বললেন যে তিনি তার জীবনে অনেক কালো জাদুর রোগীর চিকিৎসা করেছেন, কিন্তু এমন জঘন্য আর শক্তিশালী জাদুর প্রভাব তিনি খুব কমই দেখেছেন। তিনি বললেন, এই ধরনের কালো জাদু যেন কেউ তার চরম শত্রুকেও না করে। আসলে এই জাদুগুলো করা হয়েছিল কিছু দাস জিন ব্যবহার করে। আপনারা হয়তো তো জানেন না, জিনদের মধ্যেও শ্রেণী বিভাগ করুন। কিন্তু মহিলাটি কোনোভাবেই নিজের জন্য কিছু নিলেন না। যখন ওনারা বাসা থেকে বের হলেন, তখন ভোরের আজান দিচ্ছিল। সারা রাতের বিভীষিকা কাটিয়ে একটা নতুন সকালের সূচনা হল। পরদিন সকালে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। যে মানুষটা গত কয়েকদিন ধরে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়েছিলেন, সেই পাবেল ভাইয়ের বাবা একদম সুস্থ মানুষের মতো সকালে হাঁটাহাঁটি করছেন। শরীরে ব্যথার ছাপ থাকলেও ওনার মনের জোর আর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পরবর্তীতে ওনারা সেই মাদ্রাসায় একটি গরু দান করেন, আর ওনাদের যে গ্রামের বাড়িটা ছিল সেটা ওনারা খুব দ্রুত বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ ওনাদের প্রবল সন্দেহ ছিল যে ওই কেয়ারটেকার পরিবারটি হয়তো কোনোভাবে এই কালো জাদুর সাথে জড়িত ছিল। ওনারা আর কোনো ঝুঁকি নিতে চাননি। এরপর ওনারা পাকাপাকিভাবে শহরে চলে আসেন এবং গ্রামে যাওয়া একদম কমিয়ে দেন। মাঝে মাঝে পাবেল ভাই গ্রামে গেলেও তিনি রায়হান ভাইয়ের সাথেই থাকতেন। এই ছিল রায়হান ভাইয়ের কাছ থেকে শোনা এক রোমহর্ষক সত্য ঘটনা। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং একটা সাজানো পরিবারকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। আপনাদের অনুরোধেই আমি আবারও এই ধরনের প্যারানর্মাল স্টোরি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমার বাংলা উচ্চারণ বা কথা বলার ধরন খুব একটা ভালো নয়। আমি শুরুতেই বলেছি যে আমি কোনো পেশাদার গল্পকার বা স্টোরি টেলার নই। আমি পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছি। প্রবাস জীবনে সারাদিন আমাকে ইংরেজি বা অন্য ভাষায় কথা বলতে হয়। নিজের মাতৃভাষায় কথা বলার সুযোগ সেখানে খুব একটা হয় না, যার কারণে বাংলা ভাষার উপর আমার যে দখলটা আগে ছিল সেটা সময়ের সাথে কিছুটা ম্লান হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু এই ধরনের রহস্যময় আর ভুতুড়ে গল্প শুনতে এবং শোনাতে ভালোবাসি, তাই নিজের মনের তাগিদ থেকেই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আমি হয়তো শতভাগ শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না, কিন্তু আমি আমার মায়ের ভাষায় আমার নিজের ঢঙে গল্পটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি যদি প্রফেশনালি এটা করতে চাইতাম তবে হয়তো আমাকে অনেক বেশি চর্চা করতে হতো, কিন্তু আমি এটা করি স্রেফ শখের বসে। ইউটিউবে অনেক দক্ষ স্টোরি টেলার আছেন যারা খুব সুন্দর ভাষায় কথা বলেন। আমার ভাষা যদি আপনাদের কাছে খুব বেশি খারাপ মনে হয় তবে আপনারা তাদের গল্পগুলো শুনতে পারেন। আমি কাউকে বাধ্য করছি না আমার গল্প শোনার জন্য। আমি শুধু চাই
যারা আমার এই ভাঙা ভাঙা বাংলা পছন্দ করেন তাদের সাথে এই রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। যারা আমার পাশে আছেন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই আমি ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার অনুপ্রেরণা পাব। ভালো থাকবেন সবাই। পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন।